আসসালামু আলাইকুম বন্ধুরা, ভয় গল্প স্টুডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, গ্রামের কথা মনে হলেই আপনাদের কি মনে হয়? সবুজ ধান ক্ষেত, মাটির সোদা গন্ধ, পুকুর ঘাটে শান্ত দুপুর আর সরল কিছু মানুষ, তাই তো? কিন্তু প্রত্যেক আলোর নিচেই যেমন ঘন অন্ধকার থাকে, তেমনি অনেক গ্রামের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য, এমন কিছু বিশ্বাস আর এমন কিছু ভয়ানক সত্যি যা আমাদের শহুরে যুক্তিবাদী মন সহজে মেনে নিতে পারে না। আজকের গল্পটিও ঠিক তেমনই এক গ্রামের নাম নিশ্চিন্তপুর। কিন্তু সেখানকার মানুষের মনে কি আদৌ কোনো নিশ্চিন্তি আছে? আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই গ্রামের এক অভিশপ্ত দিঘির ধারে, যার নাম শঙ্খিনী দিঘি। যেই দিঘির জলের রং নাকি অমাবস্যার রাতে রক্তের মতো লাল হয়ে যায়, আর গভীর রাত নামলে যেখান থেকে ভেসে আসে এক নারীর করুণ কান্না আর নূপুরের শব্দ। তাহলে আর দেরি কেন? ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগিয়ে নিন আর আমার সাথে ডুব দিন নিশ্চিন্তপুরের সেই ভয়াল রাতের গভীরে। চলুন শুরু করা যাক আজকের গল্প, শঙ্খিনী দিঘির ডাক। শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মেঠো পথের ধুলো উড়িয়ে আমার বাইকটা যখন নিশ্চিন্তপুর গ্রামে প্রবেশ করল, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বাবা ঠাকুরদার ভিটেতে শেষবার এসেছিলাম সেই ছোটবেলায়। স্মৃতি বলতে আবঝা কিছু ছবি। চাকরির একঘেয়েমি আর শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে হুট করেই সিদ্ধান্ত নিয়েছিলাম সপ্তাহখানেক গ্রামের বাড়িতে কাটিয়ে আসব। গ্রামের এন্ত্রাদাতে করিম চাচা, আমাদের পুরনো কেয়ারটেকার, আমার জন্য অপেক্ষা করছিলেন। বয়সের ভারে শরীরটা নুইয়ে পড়লেও চোখের দৃষ্টি এখনো প্রখর। আমাকে দেখে তার মুখে যে হাসিটা ফুটে উঠল, তাতে শহরের কৃত্রিমতার লেশমাত্র ছিল না। বাড়িটা পুরনো হলেও বেশ মজবুত। বিশাল উঠোন, একপাশে তুলসী মঞ্চ আর বাড়ির পিছনে একটা আম বাগান। সন্ধে নামতে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। শহরের ছেলে রাতুল, এই অদ্ভুত নিস্তব্ধতায় আমার অস্বস্তি হচ্ছিল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। গ্রামটাকে ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না। মেঠো পথে ধরতে গ্রামের মানুষের সাথে আলাপ জমল। সবাই খুব সাধারণ সরল। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, গ্রামের একেবারে শেষ প্রান্তে বিশাল এক বটগাছের পাশে যে পুরনো দিঘিটা আছে, সেটার কথা উঠতেই সবার মুখের ভাব কেমন যেন বদলে যায়। কেউ ওটার নাম মুখে আনতে চায় না, প্রসঙ্গটা এড়িয়ে যায়। কৌতূহল বাড়ল। করিম চাচাকে দুপুরে খাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, চাচা, গ্রামের শেষের ওই বড় দিঘিটার নাম কি? ওটা নিয়ে সবাই এমন চুপ করে যায় কেন? করিম চাচার মুখে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বললেন, ওটার নাম শঙ্খিনী দিঘি। ওদিকে বেশি যেও না বাবা, জায়গাটা ভালো না। কেন? কি হয়েছে ওখানে? আমার কৌতূহল দ্বিগুণ হল। অনেক কথা। চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
লোকে বলে দিঘিটা এক অভিশাপ আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে গ্রামের জমিদারের এক মেয়ে ছিল, নাম তার শঙ্খমালা। অপরূপ সুন্দরী ছিল মেয়েটা। তার বিয়ে ঠিক হয়েছিল অন্য গ্রামের এক প্রতাপশালী যুবকের সাথে। কিন্তু বিয়ের ঠিক আগের রাতে শঙ্খমালা উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই দিঘির জনে তার লাশ ভেসে ওঠে, পরনে লাল বেনারসি, হাতে শাখাপলা। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। চাচা বলে চললেন, কেউ বলে তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছিল, কেউ বলে সে নিজে আত্মহত্যা করেছিল। কিন্তু তারপর থেকে দিঘিটা অভিশপ্ত হয়ে যায়। প্রতি অমাবস্যার রাতে নাকি দিঘির জল টকটকে লাল হয়ে যায়, আর গভীর রাত নামলে যেখান থেকে ভেসে আসে এক নারীর করুণ কান্না আর নূপুরের শব্দ। সে নাকি তার হারানো ভালোবাসার মানুষকে খুঁজে বেড়ায়, আর যে তার ডাকে সাড়া দেয় তাকে সে জলের তলায় নিজের কাছে টেনে নেয়। গল্পটা শুনে আমার গা শিরশির করে উঠল, কিন্তু আমার যুক্তিবাদী মন এসব মানতে চাইল না। ভাবলাম গ্রামের মানুষের বানানো কুসংস্কার। ঠিক করলাম এই রহস্যের শেষ দেখে ছাড়ব। সেদিন বিকেলে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম শঙ্খিনী দিঘির উদ্দেশ্যে। দিঘিটার কাছাকাছি পৌঁছতে একটা অদ্ভুত শীতল স্রোত আমার শরীর দিয়ে বয়ে গেল। চারপাশটা যেন অস্বাভাবিক রকম শান্ত, পাখিরাও ডাকছে না। দিঘির জল কুচকুচে কালো, যেন পাতালের গভীরতাকে ধারণ করে আছে। পাড়ে একটা ভাঙা ঘাট, শ্যাওলায় ঢাকা, আর তার পাশে সেই বিশাল বটগাছ, যার ঝুড়িগুলো সাপের মতো মাটি পর্যন্ত নেমে এসেছে। পরিবেশটাই কেমন যেন গা ছমছমে। আমি ঘাটের সিঁড়িতে বসে কয়েকটা ছবি তুললাম। সূর্য ডুবছে, আকাশটা লালচে আভায় ভরে গেছে। হঠাৎ আমার কানে একটা ক্ষীণ শব্দ ভেসে আসলো, ঝুম ঝুম ঝুম, যেন কেউ পায়ে নূপুর পরে হাঁটছে। শব্দটা আসছে দিঘির অপর পাড়ের ঝোপঝাড়ের ভেতর থেকে। আমি চমকে উঠে দাঁড়ালাম। ভালো করে তাকিয়েও কিছু দেখতে পেলাম না। ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা আবার হলো, এবার আরো স্পষ্ট। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। পেছনে ফিরে তাকাতে সাহস হলো না। রাতে ঘুমোতে গিয়েও সেই নূপুরের শব্দটা কানে বাজছিল। পরদিন ছিল অমাবস্যা। সারাদিন একটা চাপা উত্তেজনা আর ভয় কাজ করছিল। করিম চাচা বারবার আমাকে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে বললেন। তার চোখে মুখে ছিল স্পষ্ট আতঙ্ক। সন্ধে নামার সাথে সাথে গ্রামটা যেন আরো বেশি নিঝুম হয়ে গেল। আমি ঘরে বসে বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু মন বসছিল না। জানলার বাইরে নিকষ কালো অন্ধকার। রাত বাড়ার সাথে সাথে আমার ভেতরের জেদটাও বাড়ছিল। ঠিক করলাম আজ রাতে আমি শঙ্খিনী দিঘির রহস্য নিজের চোখে দেখব। করিম চাচা ঘুমিয়ে পড়লে রাত প্রায় 12টা নাগাদ আমি টর্চ আর ক্যামেরাটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লাম। চারিদিকে পিনপতন নীরবতা, শুধু আমার জুতোর শব্দ সেই নীরবতাকে ভেঙে দিচ্ছিল। দিঘির কাছাকাছি পৌঁছতেই সেই পরিচিত শীতল অনুভূতিটা ফিরে এলো। বাতাসে একটা পচা শ্যাওলা আর ভেজা মাটির গন্ধ। আমি বটগাছের একটা মোটা ঝুড়ির আড়ালে লুকিয়ে পড়লাম। টর্চটা নিভিয়ে দিয়ে অন্ধকারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলাম। সময় যেন কাটতেই চাইছে না। হঠাৎ করে চারপাশের ঝিঁঝি পোকার ডাক থেমে গেল। একটা ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আমার হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল সেই শব্দেই বুঝি নিস্তব্ধতা ভেঙে যাবে।
আর ঠিক তখনই আমি সেটা দেখলাম। দিঘির মাঝখান থেকে ধীরে ধীরে জলের রং বদলেতে শুরু করল। প্রথমে হালকা লালচে, তারপর গাঢ়। দেখতে দেখতে পুরো দিঘির জল যেন তাজা রক্তে পরিণত হয়ে গেল। আমার চোখ বিস্ময় আর ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? হঠাৎ সে নুপুরের শব্দটা আবার কানে এলো। ঝুম 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 শব্দটা আসছে দিঘির অপর পাড়ের ঝোপঝাড়ের ভেতর থেকে। আমি সেদিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ঘাটের শেষ ধাপে জলের কিনারে ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। পরনে টকটকে লাল বেনারসি, মাথায় ঘোমটা, হাতে শাখাপলা। অবিকল করিম চাচার বলা গল্পের শঙ্খমালা। তার মুখটা ঘোমটার আড়ালে ঢাকা, কিন্তু আমি নিশ্চিত সে আমার দিকেই তাকিয়ে আছে। সে ধীরে ধীরে ঘাট থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো, ঠিক আমার দিকে। তার চলার ভঙ্গিতে কোনো জড়তা নেই, যেন সে জলের উপর নয়, মাটির উপর দিয়ে হাঁটছে। নুপুরের শব্দটা স্পষ্ট হচ্ছিল, তার সাথে যোগ হয়েছিল একটা করুণ কান্নার সুর। সেই কান্না শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমার শরীর অসাড় হয়ে গেছিল, পালানোর শক্তিটুকুও ছিল না। মূর্তিটা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল। এবার আমি তার ঘোমটার আড়ালে মুখটা দেখতে পেলাম। ফ্যাকাশে সাদা মুখ, তাতে চোখ বা নাক মুখের কোনো চিহ্ন নেই, শুধু দুটো গভীর কালো গর্ত, যেখান থেকে যেন অন্ধকার চুইয়ে আসছে। আর সেই গর্ত থেকে বেরিয়ে আসছে কান্নার সুর। সে তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। কঙ্কালসার লম্বা আঙ্গুলগুলো আমাকে ডাকছে। তার ইশারা স্পষ্ট, সে আমাকে তার সাথে জলের তলায় নিয়ে যেতে চায়। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা এক্ষুনি ফেটে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার অবশ ভাবটা কেটে গেল। অ্যাড্রেনালিনের এক তীব্র স্রোত আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি জানি না কোথা থেকে এত সাহস পেলাম। পকেট থেকে ক্যামেরাটা বের করে তার সর্বোচ্চ ফ্ল্যাশটা অন করে দিলাম। ক্যামেরার তীব্র আলোকরশ্মিটা ওই মূর্তির মুখে পড়তেই একটা বিকট অমানসিক আর্তনাদ করে উঠল সে। তার শরীরটা কাঁপতে শুরু করলো, অবয়বটা ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। শুধু বাতাসে তার কান্নার প্রতিধ্বনি আর নুপুরের শব্দটা মিলিয়ে যাওয়ার আগে কয়েকবার বেজে উঠল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, অন্ধের মতো দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। কতবার যে হোঁচ ঠেকে পড়েছি তার কোনো হিসেব নেই। পেছনে শুধু ভেসে আসছিল দিঘির দল তোলপাড় করার শব্দ, যেন কেউ আক্রোশে জলের ওপর আছাড়ে পড়ছে। বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে আমি হাঁপাচ্ছিলাম, সারা শরীর থরথর করে কাঁপছিল। সেদিন রাতে আর এক ফোঁটাও ঘুমোতে পারিনি। ভোরের আলো ফুটতেই আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। করিম চাচাকে শুধু বললাম, আমার জরুরি কাজ আছে, শহরে ফিরতে হবে। চাচা কিছু বললেন না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের দৃষ্টি বলছিল তিনি সবটা বুঝতে পেরেছেন। বাইক স্টার্ট করে আমি যখন গ্রাম ছাড়ছি, তখন শেষবারের মতো শঙ্খিনী দিঘির দিকে তাকালাম। দিনের আলোয় দিঘিটা শান্ত, স্নিগ্ধ, জলের রঙও স্বাভাবিক। দেখে বোঝার উপায় নেই গত রাতে এখানে কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে। শহরে ফিরে এসেছি অনেক দিন হলো, কিন্তু সেই রাতের স্মৃতি এখনো আমার ঘুম কেড়ে নেয়। মাঝে মাঝেই গভীর রাতে আমার কানে ভেসে আসে সেই নুপুরের শব্দ, সেই করুণ কান্নার সুর। আমি জানি ওটা আমার মনের ভুল, কিন্তু তারপরও আমি প্রতি রাতে দরজা জানালা ভালো করে বন্ধ করে শুই। আমি জানি শঙ্খিনী এখনো অপেক্ষা করছে,
তার অভিশাপ এখনো কাটেনি। নিশ্চিন্তপুর গ্রামের সেই শান্ত দিঘিটা এখনো তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করে আছে। হয়তো কোনো এক অমাবস্যার রাতে অন্য কোনো কৌতূহলী পথিক তার ডাকে সাড়া দেবে, আর হারিয়ে যাবে সেই রক্তের মতো লাল জলের অথল গভীরে চিরকালের জন্য। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প শঙ্খিনী দিঘির ডাক? রাতুলের জায়গায় আপনারা থাকলে কি করতেন? আসলেই কি শঙ্খিমালা নামের কোনো অতৃপ্ত আত্মা ওই দিঘিতে বাস করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গ্রাম্য ষড়যন্ত্র বা রহস্য? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানের ধূসর রাস্তাতেই হয়তো ভয়ের জন্ম হয়। যদি আজকের গল্পটা আপনাদের মনে এতটুকুও ভয় ধরাতে পারে, তাহলে ভিডিওটা লাইক করতে আর আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভয় গল্প স্টুডিওর আগামী পর্বের ভয়ানক সব গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন রহস্যময় আর ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। শুভরাত্রি।